কয়েকটি ভিডিও আগে আমরা ভেক্টর রাশির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এটা সমান হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্য অর্থাৎ ভেক্টরের লেংথ। আর এটা একটা ভালোই ধারণা ছিল, কারণ আমরা দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক ক্ষেত্রে বিভিন্ন জিনিসের দৈর্ঘ্যের সাথে পরিচিত। কিন্তু যদি n সংখ্যক মাত্রা নিয়ে চিন্তা করি, তখন এই ধারণাটা অনেক বিমূর্ত হয়ে যায়। এটার যদি 100টা উপাংশ থাকতো, অন্তত আমার মনে হয় 100টা উপাংশ কল্পনা করা অনেক কঠিন। কিন্তু আমরা এটার দৈর্ঘ্য সম্পর্কে বলতে পারবো। আমরা আগে দেখেছি যে এটা আসলে একটি স্কেলার সংখ্যা, এরকম একটা সংখ্যা। আর এই ভিডিওতে আমি ভেক্টরের কোণ অর্থাৎ অ্যাঙ্গেলকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। আমি ভিডিওতে লিখছি কোণ অর্থাৎ ভেক্টরের অ্যাঙ্গেল। তুমি দেখতে পাচ্ছ যে আমরা শূন্য থেকে ধীরে ধীরে এই ভেক্টরের গণিতের উন্নতি করছি। আর আমরা এটা বলতে পারি না যে আহা, আমি তো জানি কোন জিনিসটা কি, কারণ কোণ সম্পর্কে আমরা যা জানি তা হচ্ছে আমাদের 2 মাত্রা আর 3 মাত্রার ক্ষেত্রের জন্য। কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা হচ্ছে এই ধারণাগুলো বিমূর্ত করে n মাত্রায় নিয়ে যাওয়ার মাধ্যমে। আর আমি কিন্তু এখনো বলিনি যে মাত্রা কি জিনিস, কিন্তু আমার ধারণা তুমি এটা কিছুটা হলেও বুঝতে পারছো। 1 2 3 মাত্রা, আমরা এই সব ব্যাপারে মোটামুটি ধারণা আছে আমাদের। যাই হোক, তাহলে আমার আলোচনা আগাই। ধরা যাক আমার কাছে ভেক্টর আছে, ধরি আমার ভেক্টর দুটি হচ্ছে ভেক্টর এ আর ভেক্টর বি। এই ভেক্টরগুলি আর এন এর মধ্যে আছে এবং এরা শূন্য নয়, অর্থাৎ এরা নন জিরো। আমার আসলে এদের কোণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা নেই, কিন্তু প্রথমে এদেরকে এঁকে দেখি। এদেরকে এমন ভাবে আঁকি যেন এরা দ্বিমাত্রিক হয়, অর্থাৎ এদের দুটি মাত্রা থাকে। তাহলে এখানে হবে আমাদের এ ভেক্টর, আর ধরে নেই হয়তো এখানে হতে পারে আমাদের বি ভেক্টর। আর তারপর এই ভেক্টরটা হবে এ এবং বি এর বিয়োগফল, অর্থাৎ এ বিয়োগ বি। তুমি এটা আমরা যেভাবে ভেক্টরের যোগ বিয়োগ শিখেছি সেটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারো। আমার মনে হয় তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে শেষ আর শুরু। তাহলে বি যোগ এ বিয়োগ বি সমান হবে অবশ্যই ভেক্টর এ, আর এভাবে এটাও হয়ে যাবে। এখন এই কোণের ব্যাপারটা সংজ্ঞায়িত করাতে সাহায্য করার জন্য আমি আরেকটা ত্রিভুজ আঁকি, যেন যেটা কিনা দেখতে অনেকটা এটার মতো হবে। খেয়াল করো, আমি এটাকে এমন ভাবে করছি যেন এটাকে আমরা আমাদের মাথায় দ্বিমাত্রিক কল্পনা করি, কিন্তু এটা দ্বিমাত্রিক হতে হবে এমন কোনো কথা নেই। এটা আমি আমাদের সুবিধার জন্য করছি। এটার 100টা উপাংশ থাকতে পারে, এটা কোনো সমস্যা না। এখন তাহলে চলো আমরা আমাদের ত্রিভুজটি এঁকে ফেলি। তোমরা ভিডিওতে লক্ষ্য করো, আমি ত্রিভুজটি আঁকছি। ধরে নিই আমার ত্রিভুজটি দেখতে হবে অনেকটি এরকম। আর আমি এই ত্রিভুজের বাহুগুলোকে বলবো ভেক্টরগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য। মনে রাখো যে এই প্রত্যেকটা ভেক্টরের দৈর্ঘ্য, এদের কতগুলো উপাংশ আছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই দৈর্ঘ্যগুলো হবে এক একটি সংখ্যা। লক্ষ্য করো, ত্রিভুজের এই বাহুটির দৈর্ঘ্য হবে ভেক্টর এ এর দৈর্ঘ্যের সমান, এবং এই বাহুটির দৈর্ঘ্য হবে ভেক্টর এ বিয়োগ ভেক্টর বি, আর এই বাহুটির দৈর্ঘ্য হবে ভেক্টর বি এর দৈর্ঘ্যের সমান। এখন প্রথম যে জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে আমরা যেন সবসময় এরকম একটা ত্রিভুজ বানাতে পারি। তাহলে কি রকম পরিস্থিতিতে আমরা এই ধরনের ত্রিভুজ বানাতে পারবো না সেটা আমরা আগে দেখি। এখন আমরা এইরকম ত্রিভুজ বানাতে পারবো না যদি এই বাহুটা যদি বি, যদি এর মান আমি বরং লিখে ফেলি। এটা অনেক জটিল একটা বিষয়, কিন্তু আমি এটাকে পরিষ্কার করে বোঝাতে চাই, কারণ এটা আমরা পরবর্তীতেও ব্যবহার করতে পারবো। এবং আমাকে ত্রিভুজ গঠনের ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে আমরা এটা কেন গঠন করতে পারবো না, এবং আমি এখন সেটার কারণগুলো তোমাদের দেখাবো। আমরা কেন গঠন করতে পারবো না আমি ভিডিওতে লিখছি, তোমরা লক্ষ্য করো। এখন ভেক্টর বি এর মান অথবা বি এর দৈর্ঘ্য যদি আমাদের এ ভেক্টরের দৈর্ঘ্য যোগ ভেক্টর এ বিয়োগ বি, আমি ভিডিওতে লিখছি, এই দুটির যোগফলের থেকে বড় হয়, তখন দ্বিমাত্রিক ক্ষেত্রে আমাদের পক্ষে এরকম ত্রিভুজ আঁকা কখনোই সম্ভব না। কারণ তখন এই দৈর্ঘ্যটা যোগ এই দৈর্ঘ্যটা এর থেকে ছোট হয়ে যাবে, সুতরাং এরকম ত্রিভুজ আঁকা সম্ভব না। এটা সবগুলো বাহু দিয়ে বলা যায়। যদি এই দৈর্ঘ্যটা অন্যগুলো থেকে বড় হয় তাহলে কি হতো, অথবা ওই দৈর্ঘ্যটা যদি যদি অন্যগুলো থেকে বড় হতো তাহলে কি হতো। আমি দ্বিমাত্রিক ক্ষেত্রে কখনোই এরকম ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে আমি যেটি করব সেটি হচ্ছে আমি এবং ত্রিভুজের অসমতার সূত্রকে ব্যবহার করে প্রমাণ করব যে প্রত্যেকটা বাহু হচ্ছে অন্য দুটি বাহুর সমষ্টি অপেক্ষা ছোট অথবা সমান। আমি একই কাজ করতে পারি, আমি একটু পরিষ্কার করে বলে আমি এখানে কি দেখাতে চাচ্ছি যে যদি এ যে কোনো কারণেই হোক আমাদের ত্রিভুজের অপর বাহু যোগ বি এর থেকে বড় হয়, তাহলে আমি ত্রিভুজটি আঁকতে পারবো না। এবং সেটা অবশ্যই হবে যে যদি এ বিয়োগ বি যে কোনো কারণেই হোক না কেন, যদি অন্য দুটো বাহু থেকে বড় হয়, আমি এ যোগ বি দিয়ে কোনো ত্রিভুজই আঁকতে পারবো না। তাহলে আমাকে এটা যে কোনো ভেক্টরের জন্য দেখাতে হবে, যে কোনো বাস্তব এবং অশূন্য ভেক্টরের জন্য দেখাতে হবে।
বাস্তব ভেক্টর হচ্ছে Rn এর মধ্যে আছে এইরকম ভেক্টর, সুতরাং বলতে পারি বাস্তব ভেক্টরের জন্য এটা কখনোই সম্ভব না। তাহলে ত্রিভুজের অসমতা থেকে আমরা কি জানতে পারি? ত্রিভুজের অসমতা থেকে আমরা জানতে পারি যে যদি আমরা দুটো ভেক্টরের যোগফল নেই, দুটো ভেক্টরের যোগের দৈর্ঘ্য নেই, তাহলে ওটা সবসময় ছোট হবে। আচ্ছা, আগে বলে নেওয়া ভালো এগুলো হচ্ছে অশূন্য ভেক্টর। এটা সবসময় তাদের আলাদা আলাদা দৈর্ঘ্যের যোগফলের সমান অথবা তার থেকে ছোট হবে। আমি ভিডিওতে লিখছি, দেখো, তাদের আলাদা আলাদা দৈর্ঘ্যের সমান অথবা ছোট। তাহলে চলো দেখি আমরা এটাকে ত্রিভুজে খাটাতে পারি কিনা। আমাদের যে ভিডিওতে ত্রিভুজ আছে সেখানে আমরা এটা খাটাতে পারি কিনা। তাহলে এই মানটা কত? এ এর দৈর্ঘ্য হবে, এখন আমরা ভেক্টর এ কে আলাদাভাবে লিখতে পারি। ভেক্টর এ সমান কত? ভেক্টর এ সমান হচ্ছে ভেক্টর বি যোগ ভেক্টর এ বিয়োগ ভেক্টর বি। আমি ভিডিওতে লিখছি ভেক্টর এ যোগ ভেক্টর বি বিয়োগ ভেক্টর বি, মানে আমি খালি এই ভেক্টরটাকে একটু অন্যভাবে লিখলাম। আমি এই ভেক্টরকে এখানে দুটো ভেক্টরের যোগফল হিসাবে প্রকাশ করলাম, বিশেষ কিছু না। আমি ত্রিভুজের অসমতা বা অন্য কিছু ব্যবহার করিনি, আমি খালি ভেক্টর যোগের নিয়ম ব্যবহার করেছি। কিন্তু এখানে এখন আমি যদি এটাকে ব্র্যাকেটে বসাই তাহলে আমি অসমতা ব্যবহার করতে পারবো। আমরা এখানে এখন ত্রিভুজের অসমতা ব্যবহার করব, যেটা আমরা আগে প্রমাণ করেছিলাম। এটা ওই ভেক্টরগুলোর দৈর্ঘ্য এর সমষ্টি এর সমান অথবা এর থেকে ছোট হবে। ভেক্টর বি যোগ ভেক্টর এ বিয়োগ ভেক্টর বি এর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি ভেক্টর এ এর দৈর্ঘ্য হচ্ছে এটা আর এটার যোগফল থেকে ছোট। তাহলে আমাদের এটা নিয়ে সমস্যা হবে বলে মনে হয় না। আমরা জানি এটা সত্যি না। এখন বি এর দিকে দেখা যাক। তাহলে এমন কি উপায় আছে যেখানে আমি বি কে দুটো ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে পারি? উপায় কি আদৌ আছে? অবশ্যই আছে। আমি এটাকে এ এর সাথে এ আর তার থেকে এভাবে না লিখে আমার মনে হয় আমি বরং বিষয়টি একটু অন্যভাবে দেখাই। একটু লক্ষ্য করো, ওই যে ওখানের ভেক্টর, এটা যদি হয় এ বিয়োগ বি, তাহলে এর উল্টো দিকে যদি আমরা যাই তাহলে এটা হবে ভেক্টর বি বিয়োগ এ। তাহলে আমরা পাচ্ছি ভেক্টর এ যোগ ভেক্টর বি বিয়োগ এ। এটা আর বি হচ্ছে একই কথা। আর এটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এ গুলো কাটাকাটি চলে যাবে আর আমাদের কাছে থাকবে শুধু বি। এখন ত্রিভুজের অসমতা থেকে আমরা জানি যে এটা হচ্ছে ভেক্টর এ এর দৈর্ঘ্য যোগ ভেক্টর বি বিয়োগ এ এর দৈর্ঘ্যের সমষ্টি, তার থেকে ছোট বা তার সমান। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমি তো বি বিয়োগ এ নিয়ে কাজ করছি, এটা হচ্ছে এ বিয়োগ বি এর দৈর্ঘ্য। ভেক্টরের দৈর্ঘ্য দ্বারা এই বিষয়টি প্রমাণ করা আমি তোমার বাড়ির কাজ হিসেবে রেখে দিচ্ছি। এখন লক্ষ্য করো, বি বিয়োগ এ এর দৈর্ঘ্য সমান হচ্ছে -1 গুণ এ বিয়োগ বি। আর এদের দৈর্ঘ্য যে সমান সেটা প্রমাণ তোমার জন্য রেখে দিই, কারণ আসলে তো আমি ওটা রেখে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় তুমি ওটা দেখেই বুঝতে পারবে যে দুটো আসলে একই ভেক্টর, খালি উল্টো দিকে মুখ করে আছে এরকম। আর আমাকে দৈর্ঘ্য নিয়ে একটু সাবধান হতে হবে, কারণ এটা খালি দ্বিমাত্রিক ক্ষেত্রে নেই। কিন্তু আমার ধারণা তুমি এটা বুঝতে পারছো যে এদের দৈর্ঘ্য যে সমান সেটা প্রমাণ করা আমার দরকার নেই, সেটা আমি তোমার জন্যই রেখে দিতে পারি, তুমি সেটা প্রমাণ করতে পারবে। যাই হোক, আমি আগাই। তাহলে আমি জানি যে বি হচ্ছে এই দুটো দৈর্ঘ্য থেকে ছোট, তাহলে ওটাকে নিয়ে আমাদের এখন আর মাথা ঘামাতে হবে না। আর এখানে শেষ পর্যন্ত পাওয়া গেল, শেষ পর্যন্ত কি পেলাম আমরা? এখানে এখানে শেষ পর্যন্ত পাওয়া গেল ভেক্টর এ বিয়োগ ভেক্টর বি এর দৈর্ঘ্য। এখন আমি এটাকে লিখতে পারি দৈর্ঘ্য হিসেবে, অথবা লিখতে পারি আমি এটাকে লিখতে পারি ভেক্টর এ যোগ ভেক্টর মাইনাস বি, এভাবে। আমরা জানি এখানে একটা মাইনাস বি বসাই আর উল্টা দিকে যাই, তাহলে আমরা বলতে পারি মাইনাস বি, যেটা কিনা ওই দিকে যা হবে যোগ এ হলে পাওয়া যাবে ভেক্টর এ বিয়োগ বি। আসলে আমাকে ওখানে যাওয়া লাগবে না, এটা এখানেই বোঝা যাচ্ছে। আমি খালি এখানে ব্র্যাকেটের মধ্যে একটি বিয়োগ চিহ্ন বসিয়েছি। এখন ত্রিভুজের অসমতা থেকে আমরা পাই, এটা একটু নিরস লাগতে পারে কিন্তু এটা আসলেই আমাদেরকে দেখাবে যে আমরা এই ভেক্টরগুলো থেকে সবসময় একটি সাধারণ ত্রিভুজ আঁকতে পারি। সুতরাং এটা থেকে পাই যে এটা হচ্ছে ভেক্টর এ এর দৈর্ঘ্য যোগ ভেক্টর মাইনাস বি এর দৈর্ঘ্য এর সমষ্টি থেকে ছোট বা সমান। আমি এটা বললেও তুমি নিজে এটা প্রমাণ করতে পারবে যে এটা আর বি এর দৈর্ঘ্য একই কথা। তাহলে আমরা দেখলাম যে এটা অবশ্যই ওই দুটো থেকে ছোট, এটা অবশ্যই ওই দুটো থেকে ছোট, আর এটাও অবশ্যই এই দুটো থেকে ছোট। সুতরাং আমরা যে যে কারণে ত্রিভুজ আঁকতে পারতাম না তার সবগুলোই চলে গেল। তাহলে এভাবে আমরা পাই সবসময় আর এন এর যে কোনো বাস্তব অশূন্য ভেক্টর থেকে আমরা এভাবে একটা ত্রিভুজ বানাতে পারবো। এটা আমরা সবসময়ই বানাতে পারবো। এখন কোণ নির্ধারণ করার জন্য আমি এটাকে নতুন করে আঁকি।
একটু বড় করে ভেক্টরগুলো এখানে নতুন করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ভেক্টর এ, আর এখানে আঁকছি এটা হচ্ছে আমাদের ভেক্টর বি। তারপর এটাকে এভাবেই আঁকি। এটা এখানে হচ্ছে, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ বিয়োগ বি। আর আমরা বলেছিলাম যে এর সাথে সম্পর্কিত খুবই সাধারণ দেখতে একটা ত্রিভুজ আমরা আঁকবো, যেটার বাহুগুলোর দৈর্ঘ্য হবে এর ভেক্টরগুলোর দৈর্ঘ্যের সমান। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে আমাদের এই বাহুটার দৈর্ঘ্য সমান হচ্ছে বি, এটা সমান হচ্ছে দৈর্ঘ্য এ বিয়োগ বি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এ এর সমান। এখন আমি জানি যে আমি সবসময় এরকম একটা ত্রিভুজ বানাতে পারবো। আমি চেষ্টা করতে পারি যে আসলে আমি অবশ্যই দুটো ভেক্টরের মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের সংজ্ঞা দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে কোণ বলতে কি বোঝায়। এটা হচ্ছে খুবই সাধারণ সাদামাটা একটা ত্রিভুজ। এখন দুটি ভেক্টরের মধ্যে কোণের সংজ্ঞা দিতে গিয়ে আমি বলছি যে এটাই হচ্ছে সেটা যেটাকে আমরা নির্ধারণ করতে চাচ্ছি। এটার সংজ্ঞা আমরা এখানে দিতে চাচ্ছি। এগুলোর যে কোনো সংখ্যক উপাংশ থাকতে পারে, তাই এগুলো কল্পনা করা একটু কঠিন। কিন্তু আমি এই কোণের সংজ্ঞা দিব এই সাধারণ সাদামাটা ত্রিভুজের কোণের মাধ্যমে, যেখানে এই সাধারণ ত্রিভুজের বাহুগুলো হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্যের সমান, আর অন্য বাহুটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে আমার সংজ্ঞা। আমি এই কোণ, যেটা কিনা আর এন এর দুটি ভেক্টর যাদের যে কোনো সংখ্যক উপাংশ থাকতে পারে, আমি তাদের মধ্যবর্তী কোণটাকে সংজ্ঞায়িত করছি এই কোণটার সমান বলে। এই কোণটা হচ্ছে একটি সাধারণ ত্রিভুজের দুই বাহুর মধ্যবর্তী কোণ, যেই বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে ভেক্টর দুটির দৈর্ঘ্যের সমান। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা কি এই সবগুলো জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে বের করতে পারি? অবশ্যই। এখানে অবশ্যই একটি সম্পর্ক আছে। তুমি যদি ত্রিকোণমিতি থেকে মনে করতে পারো, আর যদি না পারো তাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নিও, যেখানে আমি এটা প্রমাণ করেছি। তোমার কাছে আছে কস এর সূত্র, আমি ভিডিওতে লিখছি ল অফ কোসাইন, আর আমি এটাকে যে কোনো ত্রিভুজের উপর খাটাতে পারি। তাহলে এখানে যদি হয় বাহু এ বি সি, আর এটা যদি হয় কোণ থেটা, তাহলে কোসাইনের সূত্র থেকে আমরা বলতে পারি যে সি এর বর্গ সমান হচ্ছে এ এর বর্গ যোগ বি এর বর্গ বিয়োগ 2ab গুণ থিটার কোসাইন। আমি এটাকে পিথাগোরাসের উপপাদ্যের একটি উন্নত অংশ হিসেবে দেখি, কারণ এটাতে কোনো সমকোণ নেই। এটা যে কোনো কোণের জন্য খাটানো যায়। এটা যদি একটা সমকোণ হতো তাহলে এই রাশিটি বাদ পড়ে যেত এবং এটা একটি পিথাগোরাসের উপপাদ্য হয়ে যেত। কিন্তু আমরা এটা আগে প্রমাণ করেছি এটা যে কোনো রকম সাধারণ স্বাভাবিক ত্রিভুজের জন্যই প্রযোজ্য। আর এটা আমাদের সৌভাগ্য যে এখানে আমাদের একটি সাধারণ ত্রিভুজ আছে। তাহলে আমরা কোসাইনের সূত্রকে এই ত্রিভুজের জন্য খাটাই। আমি এটা যেভাবে এঁকেছি তাতে মিলে যায়, যেন আমি ইচ্ছা করে এইভাবে এঁকেছি। তাহলে আমরা নিচ্ছি এই বাহুটার বর্গ। তাহলে এটার মানে হচ্ছে যে এ বিয়োগ বি এর দৈর্ঘ্য এর বর্গ, এ মাইনাস বি এর বর্গ। অর্থাৎ ভেক্টর এ এর দৈর্ঘ্য বিয়োগ ভেক্টর বি এর দৈর্ঘ্য, এটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, তাই আমি খালি এটাকে বর্গ করছি। এটা সমান হচ্ছে ভেক্টর বি এর দৈর্ঘ্যের বর্গ যোগ ভেক্টর এ এর দৈর্ঘ্যের বর্গ, এর থেকে বিয়োগ হবে 2 গুণ, এখানে হবে 2 গুণ ভেক্টর এ এর দৈর্ঘ্য গুণ ভেক্টর বি এর দৈর্ঘ্য, এর সাথে গুণ হবে আমাদের এই কোণটার কোসাইন। আর আমি ভেক্টর দুটোর মধ্যকার এই কোণটার সংজ্ঞা দিচ্ছি, এটি এখানে কোণটা সমান, এবং আমরা যদি এই কোণটা জানতে পারি তাহলে আমরা ওই কোণটাও জানবো। আর দৈর্ঘ্যের সংজ্ঞা থেকে আমরা জানি যে ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ সমান হচ্ছে ওই ভেক্টরটাকে নিজের সাথে নিজের ডট গুণ। সুতরাং এখানে আমরা পাচ্ছি এ বিয়োগ বি ডট এ বিয়োগ বি, যেহেতু এখানে আছে এ বিয়োগ বি স্কোয়ার, এটা সমান হবে ডান পাশের এই সব জিনিসপত্র। কিন্তু এই সমীকরণটাকে অর্থাৎ বাম পাশেরটাকে আমরা আগে একটু সহজ করে লিখি। এ বিয়োগ বি ডট এ বিয়োগ বি সমান হচ্ছে এ ডট এ, অর্থাৎ এই দুটো রাশি, বিয়োগ এ ডট বি বিয়োগ এ ডট বি। হ্যাঁ, তারপর আছে আমাদের বি ডট এ, বি ডট এ অর্থাৎ আমার এখানের এই রাশি দুটি। আর তারপর আছে মাইনাস বি ডট মাইনাস বি, এটা সমান হচ্ছে যোগ বি ডট বি। খেয়াল করো, এটা হচ্ছে বাম পাশকে সরল করার পরের অবস্থা। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি এ ডট এ, আমরা জানি এটা হচ্ছে এ এর দৈর্ঘ্যের বর্গ, এ ডট বি আর বি ডট এ হচ্ছে একই জিনিস, তাহলে আমাদের কাছে একই রকমই দুটো আছে। তাহলে এখানে আমরা এই রাশিটাকে সরল করে এভাবে লিখতে পারি বিয়োগ 2 গুণ
এ ডট বি, এ ডট বি, আর তারপর হচ্ছে বি ডট বি। আমরা জানি এটা হচ্ছে বি এর বর্গ। আমি এখানে খালি সরল করে ফেলেছি, অথবা এটাকে অন্যভাবে বলা যায় ভেঙে লিখেছি, কারণ এটাকে সরল বলা ঠিক হবে না, কারণ এখানে আমরা একটা রাশি থেকে তিনটা রাশি বের করেছি। কিন্তু আমি এখানে খালি বাম পাশটাকে ভেঙে লিখেছি। আর তাহলে কোসাইনের সূত্র অনুসারে এটা সমান আমরা বলতে পারি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা সমান হবে, আমার মনে হচ্ছে বারবার লেখা হচ্ছে, যে এটাকে আমি কপি করে ফেললে ভালো হয়। আমি এখানে কপি কপি করি, এটাকে কপি করে পেস্ট করলাম, হ্যাঁ পাওয়া গেল। এতে কিছু লাভ হলো কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি এটাতে আমার কিছু সময় বেঁচে যাবে। তাহলে এটা সমান হচ্ছে এখানের এটা। আর তারপর আমরা সরল করতে পারি। আমাদের এখানে এর দৈর্ঘ্যের বর্গ আছে, আর এখানেও এর দৈর্ঘ্যের বর্গ আছে, সুতরাং এরা কাটাকাটি হয়ে যাবে। এরপর আছে বি এর দৈর্ঘ্যের বর্গ, এবং এখানেও আছে বি এর দৈর্ঘ্যের বর্গ, সুতরাং এই দুটিও কাটাকাটি চলে যাবে। তারপর কি করা যায়, আমরা যদি উভয় পাশকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখব উভয় পাশ থেকে মানে সবকিছুই চলে যাবে। অর্থাৎ সবকিছু চলে যাবে মানে দুটি 2 এক হয়ে যাবে। এবং আমাদের কাছে বাকি থাকলো, তাহলে কি বাকি থাকলো, হ্যাঁ আমাদের কাছে বাকি থাকছে এ ভেক্টর ডট বি ভেক্টর। এটা একটা মজার ব্যাপার, কারণ হঠাৎ করেই আমরা দুটো ভেক্টরের ডট গুণের সাথে একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি। আমরা তাদের দৈর্ঘ্যের সংখ্যা থেকে আসলে একটু সরে গিয়েছিলাম, কিন্তু এই দুটো ভেক্টরের ডট গুণ সমান হচ্ছে তাদের দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ ভেক্টরগুলোর দৈর্ঘ্যের গুণফল। আমি লিখছি দৈর্ঘ্যের গুণফল। মনে রেখো তাদের কিন্তু যে কোনো উপাংশ থাকতে পারে। যা হোক, এর সাথে গুণ হবে এদের মধ্যবর্তী কোণের কোসাইন। মনে রেখো এই যে থেটা, আমি আগেই বলেছিলাম যে এই দুটো সমান যখন তুমি এরকম সাধারণ একটা ত্রিভুজ আঁকবে, আমি তাদের মধ্যের কোণটার সংজ্ঞা দিচ্ছি এটা সমান করে। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের সমান। আর বোঝাই যাচ্ছে যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটাকে 3 মাত্রার বেশি হলে কল্পনা করা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু এখন আমরা অন্তত এটার গাণিতিক সংজ্ঞা পেয়ে গেছি। তাহলে তুমি যদি আমাকে দুটো ভেক্টর দাও, এই সূত্রটা যেটা আমরা উপরে প্রমাণ করেছি, এটা ব্যবহার করে আমরা এখন ভেক্টর দুটোর মধ্যে কোণের মান হিসাব করে বের করতে পারবো। আর আরো ঠিক মতো বোঝানোর জন্য বলছি, কি হবে যদি এ একটা এ একটা একটা আমার আমার মনে হয় না এই সংজ্ঞা থেকে বিষয়টি খুব একটা বোঝা যাচ্ছে, আমি আরেকটু বাড়িয়ে বলি। সংজ্ঞা অনুসারে যদি এ সমান হয় সিবি, যেখানে সি হচ্ছে একটি স্কেলার যা যা শূন্য থেকে বড়, তাহলে আমরা বলবো যে থেটা এর মান হচ্ছে 0। আর যদি সি এর মান 0 থেকে ছোট হয়, তাহলে এ হচ্ছে সমান্তরাল কিন্তু উল্টো দিকে যায়, তাহলে থেটা এর মান হয় আমরা বলবো 180 ডিগ্রি। আর এটা হচ্ছে আমরা একটু আগেই যা দ্বিমাত্রিক ভেক্টরের উপরে যা শিখেছি তার সাথে মিলে যায়। এখানে সমান্তরাল আর স্কেলার রাশি দিয়ে গুণ করা, অর্থাৎ এই দুটো একই কথা। তার মানে হচ্ছে যদি এ দেখতে এরকম হয় আর বি দেখতে এরকম হয়, তাহলে আমরা বলবো যে ওটা ওটার মান হচ্ছে 0। আর যদি তারা উল্টো দিকে যায়, আর যদি এ দেখতে এরকম হয়, অর্থাৎ এ আর বি যদি বিপরীত দিকে যায়, তাহলে আমরা বলবো থেটার মান হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু বাকি সবকিছুর সংজ্ঞা কিন্তু এই ত্রিভুজের উদাহরণ থেকে পাওয়া যায়। আমি এই বিশেষ পরিস্থিতির কথা বলছি, কারণ এই সব পরিস্থিতিতে কিভাবে ত্রিভুজ আঁকা যাবে সেটা বোঝা যায় না, কারণ ত্রিভুজটা অনেকটা অদৃশ্য হয়ে যায়। যদি এ আর বি একটার উপরে আরেকটা পড়ে, অথবা যারা যদি উল্টো দিকে যায়, তাহলে এটা অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে। তাই বিষয়টাকে একটু আলাদাভাবে বোঝালাম, এটাকে সাইড নোট হিসেবে বলা যেতে পারে। এখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের এই সংজ্ঞাটা ব্যবহার করে আমরা লম্ব এর সংজ্ঞা দিতে পারি। লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। তাহলে আমরা বলতে পারি লম্ব ভেক্টর হচ্ছে, এখানে আমরা লম্ব ভেক্টরের সংজ্ঞা দিব, যদিও এটা দুনিয়া উল্টে দেওয়ার মতো কোনো সংজ্ঞা না, তারপর আমি সংজ্ঞাটি দিচ্ছি এখানে, কারণ আমরা এটাকে যে কোনো ভেক্টর যার কিনা যে কোনো সংখ্যক উপাংশ থাকতে পারে তার জন্য বলছি। আমরা লম্ব বলতে বলছি যে ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী যে কোণ আছে থেটা, ভেক্টর এ আর বি লম্ব হবে যদি তাদের মধ্যবর্তী কোণের সংখ্যা নয়, কোণের মান যদি হয় 90 ডিগ্রি। এটাকে আমরা সংজ্ঞা বলতে পারি। আমরা দুটো ভেক্টর নিয়ে ডট করতে পারি, বা তাদের ডট নিতে পারি, তাদের দৈর্ঘ্য বের করতে পারি, আর তারপর আমরা তাদের মধ্যবর্তী কোণ বের করতে পারি। আর এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে তুমি বলতে পারো যে এরা একে অপরের উপর লম্ব। আর আমি খুব ভালোভাবে বোঝাতে চাই যে এটা এখানে শূন্য ভেক্টরের জন্য আসলে সংজ্ঞা দেয়া যায় না, তাহলে এই পরিস্থিতিটা হচ্ছে শূন্য ভেক্টরের জন্য
অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। কারণ আমার কাছে যদি শূন্য ভেক্টর থাকে তাহলে ওই রাশিটার মান হয়ে যাবে শূন্য, আর তারপরে এই রাশিটার মান হয়ে যাবে শূন্য। এ কারণে তাদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটার মানও হয়ে যাবে শূন্য। এখানে যদি শূন্য হয়, তুমি করছো শূন্য সমান হচ্ছে শূন্য গুণ কস থিটা। আর যদি তুমি এখানে থিটার মান বের করতে চাও তাহলে হবে কস থিটা সমান পাবে শূন্য ভাগ শূন্য, যেটা আমরা অবশ্যই জানি এটার মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে লম্ব এর থেকে সাধারণ একটা কথা বলতে পারি। তার মানে লম্ব বলার আগে তোমার আসলে একটি নির্দিষ্ট কোণ থাকতে হবে। ভেক্টর দুটোর মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সংজ্ঞা থেকে বলছি যে ওই ভেক্টর দুটি একটি অপরটির উপর লম্ব হবে, অর্থাৎ তাদের মধ্যকার একটি কোণ থাকবে। তাহলে আমরা বলতে পারি, তুমি এখানে লক্ষ্য করো, তাদের মধ্যকার কোণ যদি হয় 90 ডিগ্রি তাহলে তার মানে কি? তাহলে ধরি থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এখানে তাহলে আমরা একটি রেখা আঁকি। ধরি থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই সূত্র থেকে আমরা কি পাই? এটা আমাদেরকে বলে যে এ ডট বি সমান হচ্ছে এ এর দৈর্ঘ্য গুণ বি এর দৈর্ঘ্য গুণ 90 ডিগ্রি এর কজ। এখানে কজ 90 ডিগ্রি সমান কত? এটা সমান হচ্ছে শূন্য। এটার মানে যদি না বুঝো তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। যাই হোক, এটা সমান হচ্ছে শূন্য, তাহলে এই পুরো রাশিটাই হয়ে যাবে শূন্য। তাহলে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, এ ডট বি হবে শূন্য। আর তাহলে এটা হচ্ছে আরেকটা মজার জিনিস, যদি এ আর বি লম্ব হয়, এ আর বি লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার, আমি ভিডিওতে লিখছি তোমরা দেখো, যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল সমান হয়ে যাবে শূন্য। এখন তাদের ডট গুণ যদি শূন্য হয় তাহলে কি আমরা নিশ্চিত করে বলতে পারি যে তারা লম্ব? এ অথবা বি যদি শূন্য ভেক্টর হয় তাহলে কি হবে? এটা এই শূন্য ভেক্টরের নাম নাম আমরা দিই, নাম কি দেওয়া যায়? নাম আমরা দিই জি। অথবা আমি খালি আঁকতে পারি শূন্য ভেক্টর ডট যে কোনো ভেক্টর সমান সবসময়ই হবে শূন্য। তাহলে তার মানে কি যে শূন্য ভেক্টরটা কি অন্য সব ভেক্টরের সাথে লম্ব? তা তো না, কারণ শূন্য ভেক্টরের জন্য আমি তো আগেই বলেছি যে লম্ব শব্দটা বলার আগে ভেক্টর দুটো এর কোণের মানটা বের করতে পারতে হবে। তার মানে আমরা এখানে শূন্য ভেক্টর ব্যবহার করতে পারবো না। দুটো ভেক্টরের ডট গুণ শূন্য হলেই আমরা এটাকে বলতে পারি না যে তারা পরস্পরের লম্ব। আর তার কারণ হচ্ছে শূন্য ভেক্টরটা এখানে ঝামেলা করে দিবে, কারণ শূন্য ভেক্টরটি অসংজ্ঞায়িত। কিন্তু আমরা যদি বলি যে আর আমরা এটা এটা বলে এসেছি যে এ আর বি হচ্ছে শূন্য না, তারা যদি অশূন্য ভেক্টর হয়, অশূন্য ভেক্টর, তাহলে আমরা বলতে পারি যে এ আর বি ভেক্টর যদি অশূন্য হয় আর তাদের ডট গুণের সমান যদি শূন্য হয় তাহলে এ আর বি হচ্ছে পরস্পরের লম্ব। এবং এখন এটি দুভাবেই সত্য। এখন আমাদের কাছে যদি শুধু এই শর্তটি থাকতো যে এ ডট বি সমান হচ্ছে শূন্য তাহলে কি হতো? আমরা এটার জন্য একটা শব্দ লিখতে পারি, আর এই শব্দগুলো একই অর্থে ব্যবহার করা যায়, কিন্তু আশা করি তুমি পার্থক্য বুঝতে পারবে। আমরা বলতে পারি যে যদি দুটো ভেক্টরের ডট গুণ সমান শূন্য হয়, আর আমরা তাহলে তাদেরকে বলবো অর্থোগোনাল। আমি ভিডিওতে লিখছি, তোমরা খেয়াল করো, অর্থোগোনাল। আমি বানানটা একটু দেখে নিই, কারণ আমার প্রায় সময়ই বানানে ভুল হয়ে থাকে, আমি বানান একটু কাঁচা। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারছি কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে সব লম্ব ভেক্টরই হচ্ছে অর্থোগোনাল। আর এটা আমাদের আরো একটা জিনিস বলে দেবে, যেটি হচ্ছে আমাদের শূন্য ভেক্টর অর্থাৎ জিরো ভেক্টর, এটি হচ্ছে অর্থোগোনাল অন্য সব ভেক্টরের সাথে। আমি ভিডিওতে লিখছি, অন্য সব ভেক্টরের সাথে অর্থোগোনাল। এমনকি শূন্য নিজেও নিজের সাথে অর্থোগোনাল। শূন্য ভেক্টর ডট শূন্য ভেক্টর করলে তারপরেও শূন্যই পাবো। তাহলে সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে অর্থোগোনাল। তাহলে তোমরা গণিতের শিক্ষা জীবনে মনে হয় প্রথমবারের মতো দেখছো যে এর আগে যতবারই তোমরা জ্যামিতি অথবা পদার্থবিজ্ঞানে এই লম্ব আর অর্থোগোনাল শব্দ দুটি শুনেছো, তাহলে সবসময় তোমরা মনে করেছিলে যে এটি একই অর্থ বহন করে। কিন্তু এখন আমি একটা ভালো ছোট একটা পার্থক্য বলে দিয়েছি তোমাদের, যা তোমরা মানে তোমাদের এটা অনেক কাজে লাগবে আমার মনে হয়। তার মানে আমরা বলতে পারি এটা লম্ব হবে যদি ভেক্টরগুলো শুধুমাত্র শূন্য ভেক্টর না হয়, অন্যথায় তাদের ডট গুণ যদি শূন্য হয়। তুমি খালি বলতে পারো যে তারা অর্থোগোনাল। কিন্তু তারা যদি শূন্য ভেক্টর না হয় তাহলে তুমি বলতে পারো যে তারা লম্ব আর অর্থোগোনাল। যাই হোক, আমি ভেবেছিলাম যে আমি ছোট পার্থক্যটি তোমাকে দেখিয়ে দিব, যদি কখনো কেউ তোমাকে শব্দগুলো নিয়ে আটকে দেয় সেই জন্য। কিন্তু আমার মনে হয় এটা আরো বুঝিয়ে দেওয়া যায়।
আমরা এখানে গণিতে বিষয়টা একদম শুরু থেকে শুরু করেছি, সুতরাং বিভিন্ন শব্দের মানের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। একই সাথে আমাদের সংজ্ঞা নিয়েও খুব নির্ভুল হতে হবে, কারণ আমরা যদি সংজ্ঞা দিয়ে নির্ভুল না হই তাহলে এটার উপর নির্ভর করে আমরা অনেক অঙ্ক করি যেগুলোর সূত্র ভুল হতে পারে। যাই হোক, আশা করি এটা তোমার অনেক উপকারে আসবে। এখন আমরা কোণ নিতে পারি অথবা যে কোনো সংখ্যক উপাংশ নিতে পারি, এরকম যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করতে পারি।